যখন রাইট দিয়েছে, তাহলে পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, রোদ দেখলে হবে না। যদি আপনি মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কবরস্থান, ঈদগাহ স্বার্থে, আপনি যদি আপনার বাচ্চার ভবিষ্যতের স্বার্থে এবং ভারতবর্ষে আগামী নতুন প্রজন্মকে ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখতে চান, তাহলে এই ঝড়, পানি, তুফানকে অপেক্ষা করে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর করতে হবে, আন্দোলন আরো চালিয়ে যেতে হবে। এই আন্দোলন যদি আপনি রুখে দেন, তাহলে আপনার বাবরি মসজিদের মতো এই ওয়াকফটাও লাগু হয়ে যাবে। বাবরি মসজিদের কেসটাও সুপ্রিম কোর্টে চলছিল, আমাদেরকে অনেকে বলেছিল কেস চলছে, একটু খামোশ থাকো। আজও অনেকে আমাদের পরামর্শ দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস চলছে, আন্দোলনের কি দরকার? আরে আন্দোলন ভুলে গেলে, আন্দোলন বন্ধ হলে শুধু 6 ডিসেম্বর বাবরি মসজিদের কথা মনে করতাম। তাই তো সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী একটা রায় সুপ্রিম কোর্টের জজ সাহেব দিয়ে চলে গেল, আস্থার উপরে রায় হয়ে গেল। এটা আমাদের গাফলতি। আজকে এই নতুন প্রজন্মকে কি দেবেন? এই নতুন প্রজন্ম কি পাবে? যদি আপনার কবরস্থান না থাকে, আপনি কবর দেবেন কোথায়? হয়তো দুদিন পর আপনার মা বাবাকে পুড়াতে হবে। প্রথমবার হয়তো পুরাতে আপনাকে একটু কষ্ট লাগলো, আস্তে আস্তে আপনাকে এই পুরানোটাই অভ্যস্ত করে দেবে। খেয়াল করে দেখুন, চাপে না পড়লেও হলো, ডাইরেক্ট না করলে হলো, ইনডাইরেক্ট আপনাকে ইসলাম থেকে ধর্মান্তরিত করে অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে, ভারত সরকার করছে। আপনাকে বুঝতে হবে আমাদের সব থেকে বড় ঐতিহ্য হলো ওয়াকফ। ভারতবর্ষে কম বেশি 29 লক্ষ বিঘে সম্পদ, 29,000 বিঘে সম্পদ এই ভারতবর্ষে ওয়াকফ রয়েছে। তাহলে সেই সম্পদ যদি আমাদের হাত থেকে ফসকে যায়, তাহলে আজ আমাদেরকে এই ভারতবর্ষে আমাদেরকে টিকে থাকতে দেবে না। যদি আমার সামনে আমার মসজিদ শহীদ হয়ে যায়, আমার সামনে যদি আমার মাদ্রাসা শহীদ হয়ে যায়, আমার সামনে যদি আমার কবরের ওপরে বোল্ডোজার দিয়ে ভেঙে সেখানে যদি বড় বড় শপিং মল, সিনেমা হল, থিয়েটার হয়ে যায়, তাহলে মুসলমান আগামী দিন তোমাদেরকে যখন গণহত্যা করা হবে, অন্য মুসলমান জাগবে বলে আমার মনে হয় না। যে মুসলমান তার মসজিদের জন্য জাগে নে, যে মুসলমান তার মাদ্রাসার জন্য জাগে নে, সে মুসলমান তার জাত ভাই মরলে জাগবে বলে আমার তো মনে হচ্ছে না। কেন আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনীতি দীর্ঘদিন দেখে আসছি, মুসলমানদের মুসলমানকে খুন করানো হয়, মুসলমানকে দিয়ে মুসলমানকেই মারা হয়। যদি আজকে নিজের ভাইকে নিজের ভাই মারে, তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি, তাহলে মনে হয় আমাদেরকে যখন গণহত্যা করবে আমার জাত কি এক হবে মনে হচ্ছে? এইটাই তো আমাদের বড় ইস্যু। তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে সজাগ করব। এখন আমাদের চিনার সময় এসছে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু। তাই উলামাদের থেকে শুরু করছি, প্রত্যেকে আওয়াজ তুলুন। প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম জানুন 2 লাইন হলো এই ওয়াকফ নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে, জাগিয়ে রাখে। দরকার আছে না নাই? আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন? দরকার আছে না নাই? যদি এই 2 লাইন জাগাতে না পারে, আমার মনে হয় না আল্লাহর ঘরে ওই ইমাম সাহেব ভাইটা দাঁড়িয়ে থাকা উচিত আছে। দ্বিতীয় নম্বর, আমাদের মতো আলেম উলামা, পীর মাশায়েখ যারা মাইক ধরে ঘন্টার ঘন্টার পর দিনের প্রচারক দাবি করি, আমার মনে হয় প্রত্যেকটা ধর্মসভায়, প্রত্যেকটা জায়গাতেই মাইক পেলে প্রত্যেককে 5 মিনিট করে হলো কেন্দ্র সরকারের এই কালা কানুন ওয়াকফের বিরুদ্ধে যেটা তৈরি করেছে, এর বিরুদ্ধে জাতিকে জাগানো দরকার, জাতিকে ভাবানো দরকার, জাতিকে প্রস্তুত করা দরকার, জাতিকে জাগিয়ে রাখা দরকার। তবেই কিন্তু জাতি জাগবে। আর যদি মনে করেন যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে, আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে, তাহলে আমি বলতে পারছি না। আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকুক, এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না।
আজকে যে ওয়াকফ কালা কানুন, এটা তো কেন্দ্র সরকার তৈরি করেছে, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিল। কি বলল? আন্দোলন দিল্লি যে করো। ভাই আপনি বলুন, রাজ্য সরকারের এই কথাটা কি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে? হাত তুলে বলুন, ভালো লেগেছে? আপনাদের মনে কষ্ট দিয়েছে না দেয়নি? এইখান থেকে আমি প্রকাশ্য রাজ্য সরকারকে বলছি, আপনি নাক গলিয়ে ভুল করেছেন, অতএব আপনি ক্ষমা চান। যদি ক্ষমা না চান, আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, যেমন বুদ্ধদেবের হাল হয়েছে, আগামী দিন আপনারও হাল ওটাই হবে। কেন? আমরা গুনাহগার, আমরা গরিব হতে পারি, কিন্তু মসজিদের দুশ্মনের সঙ্গে, মাদ্রাসার দুশ্মনের সঙ্গে, আমার ধর্মের দুশ্মনের সঙ্গে কখনো আপোষ করে আমরা কাফের হতে পারবো না। তাই রাজ্য সরকারকে বলছি, যে কথা বলেছেন, অন্যায় করেছেন, এটার জন্য আপনি ক্ষমা চেয়ে নেন জাতির কাছে, যে হ্যাঁ ভাই আপনাদের বিষয়ে এটা বলা আমার ভুল হয়েছে। কেন? সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, তাহলে রাজ্য সরকার কেন নাক গলাতে গেল? এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে। আমরা তো বলবো কেন্দ্র সরকার নিপাত যাক, আমরা তো বলবো ওয়াকফ কালা কানুন মানছি না, কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন মানছি না, আমরা তো বলবো ফ্যাসিস্ট চিন্তাবাদী কেন্দ্র সরকার মানছি না। সে জায়গায় হঠাৎ করে রাজ্য সরকার নাক গলালো কেন? বলুন, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? আচ্ছা, এই নাক গলাবার কারণটা কি জানেন? আমার তো ধারণা দুটো। নাম্বার ওয়ান, কেন্দ্র সরকার আইন করলো, যেটা আগে বললাম, 12 বছর কেউ যদি ওয়াকফ দখল করে রাখে, তাহলে ওয়াকফ তার হয়ে যাবে। পশ্চিম বাংলার রাজ্য সরকার, তিনি জানেন, তিনার নেতা মন্ত্রী হামলা চামলার মধ্যে ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের লোকেরা দখল করে রেখেছে। কত? বলুন বলুন বলুন। ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কেন্দ্র সরকারের যদি এই বিলটা সাকসেসফুল হয়, এই আইনটা যদি লাগু করতে পারে, তাহলে রাজ্য সরকার দেখছে আমি তো 13, 14, 15 বছর 14 বছর চলছি, তাহলে আমার তো নিজের ফান্ডেই ৭৫,০০০ বিঘে জায়গা চলে আসবে, তাহলে এটা হোক, আমিও চাই। কিন্তু এই বুকা মুসলমানের ভোটও তো দরকার। 40% মুসলমান রয়েছে বাংলায়, 100-র মধ্যে 75টা মুসলমান, এই 95টা মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয়। এই ভোটটাও তো দরকার। তাই প্রকাশ্য বলছে, আমি থাকতে, কথাগুলো শুনবেন, আমি থাকতে বাংলায় ওয়াকফ লাগু হতে দেব না। মানে আমি মরে গেলে লাগু হবে, আমি থাকতে দেব না। এটাই তো টপ, এটাই তো টপ। তোরা আমাকেই ক্ষমতায় রাখ, ওয়াকফ লাগু হতে দেব না। ওদিকে অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে, উমিদ পোর্টাল বলে একটা চালু হয়ে গেছে। এদিকে কেস চলছে সুপ্রিম কোর্টে, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকেও বুড়াগুল দেখাচ্ছে। অলরেডি উমিদ বলে একটা পোর্টাল চালু করেছে, সেই পোর্টালের মধ্যে বলছে যার যা কাগজপত্র আছে, ডকুমেন্টস আছে, জমা দাও। আজ থেকে 100 বছর আগেকার কাগজ পাবেন কোথায়? 200 বছর আগের কাগজ পাবেন কোথায়? 300 বছর আগে কাগজ পাবেন কোথায়? 400 বছর আগে কাগজ পাবেন কোথায়? 1000 বছর আগেকারের কাগজ পাবেন কোথায়? যখন কাগজ পাবেন না, তখনই বলা হবে এ কোনো অবৈধ, আনলিগাল, এ কোনো সরকারের কবজায় থাকবে, সব ভেঙে আদানি আম্বানিকে দেওয়া হবে। তাই কেন্দ্র সরকারের এই চক্রান্তকে রাজ্য সরকারও দেখছে, আমারও তো ৭৫,০০০ বিঘে ফায়দা আছে, তাই নাক গলাচ্ছে। এটা একটা হতে পারে। নচেত আমার মনে হয় আর একটা জিনিস হতে পারে, সেটা হলো এটাই, কেন্দ্র সরকার যখন এই বিলটা পাশ করেছে, রাজ্যে পশ্চিম বাংলায় যে আন্দোলনের জোয়ারটা উঠেছিল, আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর, পশ্চিম বাংলা হলো ভারতের কোহিনূর। এই আন্দোলনটাকে কেন্দ্র সরকার হয়তো চাপ দিয়েছে, তোমার রাজ্যে আন্দোলন রোখো, না ইডি সিপিআই পাঠিয়ে তুলে আনবো। শুনছেন না শোনেন নে? তাই ভয়েতে হয়তো উনি
এত বড় কথা বলেছে যে ওয়াকাফ নিয়ে কেউ যদি বাংলায় গুলোগুলি করে সব থেকে বড় দুশ্মন আমি হব। আমি জানতে চাই, আপনি মসজিদ নিয়ে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে, আপনি কবরস্থান নিয়ে কথা বললে, মাদ্রাসা নিয়ে কথা বললে, খানকালে কথা বললে, ঈদগালে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে। এখন আপনারা বলুন, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন না রাজ্য সরকারের দুশ্মনির ভয়েতে তার পক্ষে থাকবেন? ওটা আপনারা ডিসাইড করুন। তবে আমি রাজ্য সরকারের এই দুশ্মনীকে চ্যালেঞ্জ নিয়ে প্রতিটা জায়গায় প্রতিদিনই ওয়াকাফ নিয়ে আলোচনা করছি। তোমার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি। আমার সাথে কারা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন? হাত তুলে দেখান। জোর করেছি আপনাদেরকে, জোর করেছি, হাত লম্বা করে তুলে রাখুন। কাউকে জোর করেছি কি? একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন, কেন গাদ্দার চিনা দরকার, হারামখোর মুসলমান চিনা দরকার। এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে, এ জাতির গাদ্দার মুনাফেক মোল্লাগুলো আর মুনাফেক মুসলমান নেতাগুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। তাই জানা দরকার আছে না নয়? হাত নামান। কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের ঝগড়া নয়, কিন্তু গাদ্দারটাকে চিনে নেবো। তুই মসজিদের সাথে নেই, তুই বেঈমানের সাথে আছিস, তুই কবরস্থান ঈদগাহ মাদ্রাসার সাথে নেই, তার দুশ্মনের সাথে আছিস। কেন্দ্র সরকার 100% আমাদের দুশ্মন, আমরা সবাই জানি। কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ঘুমটা দিয়ে আমাদেরকে যে বোকা বানালো তার প্রমাণটা এই ওয়াকাফের বেলায় কিন্তু বেরিয়ে গেল। কিন্তু আমি দীর্ঘদিন জানি যে আমাদের বোকা বানাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার উলামা ভাইয়েরা, আমার ইমাম ভাইয়েরা, তারা মনে করেছিল 2,5-3 হাজার টাকা দিচ্ছে আমাদের আপন। কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে বলছি, 2,5-3 হাজার টাকা আপনাদেরকে ভিক্ষা দিচ্ছে। ওয়াকাফ যদি আপনারা দখল করতে পারেন, ওয়াকাফ যদি এমন গভর্নমেন্টের হাতে থাকে যে গভর্নমেন্ট সত্যি ওয়াকাফ দরদি হবে, ইনসাফ পরায়ণ হবে, রাষ্ট্রপ্রেমিক হবে, সংবিধান প্রেমিক হবে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে, পার মাসে ইমামদের যত কমই হোক 20,000, মুয়াজ্জিনদের 10-12 হাজার করে মাসে মাইনে দেওয়া যাবে। তাও ওয়াকাফের পয়সা সামান্য শেষ হবে না। তাই আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আলেম উলামা ভাইরা, তাই আজ থেকে আওয়াজ তুলুন। আগামী দিন আমরা কোনো কালার দেখব না, কোনো দল দেখব না, কোনো দাদা দিদি দেখব না। আমরা একটাই জিনিস দেখব, যারা আমার ওয়াকাফের সাথে আমরা তার সাথে, যারা আমার ওয়াকাফ আন্দোলনে আমাদের সাথে নেই তারা আমাদের আজ থেকে দুশ্মন। এটা আমাদেরকে বলা দরকার আছে না নয়? এটাই তো আমাদের হবে এখন আন্দোলন। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা জলসা, প্রত্যেকটা মহল্লায় আলেম উলামা, পীর মাশায়েখ, ইমাম সবার মুখে একটাই কথা, আজকে আমাদেরকে চিনতে হবে কে আপন, কে বন্ধু, কে শত্রু। আজ কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে, এই কালা কানুনের বিরুদ্ধে আমরা ওয়াকাফের পক্ষে লড়াই করব। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তারা হলো আমাদের বন্ধু, এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে না তারাই হলো আমাদের শত্রু। অতএব শত্রুকে কখনো আপন করতে নাই, শত্রুকে শত্রুর মতো ভাবে চিনতে হয়, তবেই কিন্তু আমরা বিজয় পাবো। যদি না আজ চিনতে পারি, যদি না আজ জাগতে পারি, যদি না আজ বুঝতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের বাচ্চাদের সাথে প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঘটবে। অল্প বয়সে এদেরকে কাফন পরতে হবে। তাই কিছু যদি করতে না পারেন, কাফনটা কমসে কম কিনে রেখে যান, না আগামী দিন কাফনও পাওয়া যাবে না। আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে কি জানি না। এখানে আমি কাউকে খুশি করতে আসিনি, তবে আমি একটা কথা বলবো, দীর্ঘ 10 বছর ধরে আপনাদের জাগাচ্ছি, আজও জাগাচ্ছি। আজকে তাই একটাই কথা বলবো, ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে আপনারা সংগঠিত হন। উলামা ভাই, ইমাম ভাই, আলেম ভাই সবাই সংগঠিত হন। সংগঠিত হয়ে একটাই আওয়াজ তুলুন, আমাদের ওয়াকাফের সাথে যে আমরা তার সাথে। অতএব সাথে বলতে তাকে সব দিয়ে দেবো তা নয়, সে আবার 1 বছর পর ঘুরে এসে আমাদের উপরে জুলুম করতে দেরি করবে না। এই ওয়াকাফ যদি বাঁচাতে হয়, এই বাঁচাবার 3টে পন্থা আছে, একটু বলবো, সময় আছে? 3টে, আর 5 মিনিটের মধ্যে বলে শেষ করছি। 3টে পন্থা। নাম্বার 1,
যে পাওয়ার দিয়ে ওয়াকফ দখল করেছে ওই পাওয়ার আমাদেরকেও দখল করতে হবে। যে পাওয়ার দিয়ে সংবিধান বিরোধী ওয়াকফ কালাকানুন তৈরি করেছে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে, ওই পাওয়ার আমাদেরকে তৈরি করতে হবে। এই পাওয়ারটার নাম কি? জোরে বলুন, জোরে সবাই বলুন, এই পাওয়ারটার নাম কি? কেন্দ্র সরকার কোন পাওয়ারে এত বড় সংবিধান বিরোধী আইন করলো? কোন পাওয়ারে? জোরে বলুন। আমাদেরকে ওই পাওয়ার তৈরি করতে হবে। তুমি যদি মনে করো এ আমার, ও আমার, সে আমার, সব বেটাই শুধু ইউজ করেছে তেজপাতার মতো আমাদের ঘরে। অতএব তেজপাতা হয়েও না, নুন হও। নুনটা শুনতে ছোট লাগতে পারে, নুন এমন এক জিনিস কেউ বেশিও নিতে পারবে না আর কমও হলেও চলবে না। শুনছেন তো নাকি? বেশি নিলেও জ্বালা আর কম হলেও জ্বালা। নুন হও, তুমি ছাড়া কারো স্বাদ নাই, তুমি ছাড়া কারো স্বাদ নয়। তুমি যদি সংগঠিত হও, তুমি যদি ঐক্যবদ্ধ হও, তোমার এত ক্ষমতা আছে, এই বাংলার কথাই বলছি, তুমি 110টার উপরে জায়গা দখল করতে পারবে। তা বাকি যে জায়গা আছে তোরা 4-5 জন যা আছিস ঝগড়া করকে যা করে, যে যা ভাগ পাবি ভাগ নিয়ে আমাদের সঙ্গে দেখা কর। আমরা যার পাশে দাঁড়াবো সে গিয়ে বসবি, কিন্তু বসার সময় মনে রাখবি আমাদের সহযোগিতাতেই বসেছিস। ওই যে চেয়ারগুলোই বসে আছেন, কটা পায়া আছে? যদি একটা আমাদের হাতে থাকে আর আপনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন, পাটা খুলে নেব, পড়ে যাবে। ঠিক কিনা বেঠিক? এজন্যই 2021-এ বলেছিলাম যে যা হচ্ছে হোক গে যাক, নিজেদের হাতে গোটা 30, 40, 50, 60 রাখ, চেষ্টা করে। একদিনই কি সব হয়? রাখ, তাহলে কি হবে? একটাতেই যা কামাল করছে, বুঝতে পারছেন তো নাকি? তাহলে গোটা 40-50 যদি ওর সাথে থাকে, তাহলে লড়াইটা কি জোর হবে না কম হবে? হ্যাঁ। অতএব যার প্রয়োজন বসুন, আমাদের বসার দরকার নেই, কিন্তু পাটা লাগাবো, বসবেন। 3টে আপনার হাতে, একটা আমার হাতে। যদি ওই চেয়ারে বসে আমাদের বিরোধী ষড়যন্ত্র করেন, আমাদের সংবিধান যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানের যে অধিকার, এই অধিকার টাইমে টাইমে যদি না দেন, তাহলে বলবো ওঠেন, পাটা খুলে নেবো, 50-60টাকে বার করে নেবো, সরকার পড়ে যাবে। এই ঐক্য ক্ষমতার দরকার আছে না নাই? এটাই আমি বারবার জাতিকে বুঝাচ্ছি। আসো আমার কম, আমার জাতি বোঝো, ভাবো। আর এটাও শোনো, তুমি আমি যদি আগাই, তোমার আমার পিছনে কয়েক কোটি, পুরো দেশ জুড়ে বলছি, আর রাজ্যের কথাই বলছি, কয়েক লাখ আদিবাসী আসবে, দলিত আসবে, পিছিয়ে পড়া অসহায় গরিবরা আসবে, তিলোত্তমা মায়ের বোনের মতো তার পরিবার অসহায়রা আসবে, আনিস খানের মতো পরিবাররা আসবে, আবু সিদ্দিকের পরিবাররা আসবে, এমন করে হাজার হাজার লাখ লাখ অসহায়রা তোমার আমার পিছনে আগিয়ে আসবে। তোমাকে আমাকে আগাতে হবে। তাই বলে যাচ্ছি এতটুকু কথা, নাম্বার 1, যে পাওয়ারে তারা এই ক্ষমতা তৈরি করেছে, ওই পাওয়ার আমাদেরকে দখল করতে হবে। ওই পাওয়ার দখল করতে গিয়ে বাকি যত সেকুলার যারা দাবি করে তাদেরকে বলবো আসো ভাগিদারিতে। কিসে? ভাগিদারিতে। যে ভাগ দেবে জানতে হবে সে আমাদের দরদি, তার সাথে চলো একসাথে আমরা শুরু করি। যে ভাগ দেবে না জানতে হবে সে লুটতে নেমেছে, তার থেকে আমাদের দূরে থাকা দরকার। যে আমাদের রান্না করাটা ভালো লাগে আর খাবার বেলায় ভাগ দেবে না, এটা কেমন কথা হয়? এটা আমাদেরকে চিনতে হবে দুশ্মন। দ্বিতীয় নম্বর হলো, যে জায়গায় বিল পাস হয়েছে লোকসভা আর রাজ্যসভা, এই 2 সভারও ওপরে হলো সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। সেই সুপ্রিম কোর্টে কেস করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, 8টা রাজ্য কেস করেছে, 100-র মধ্যে 95টা মুসলমানের ভোট লিয়া সরকার, রাজ্য সরকার। এই সরকার কিন্তু কেস করেনি। এই সরকার বলুন কেস করেনি। কেন কেস করেনি বুঝে নেন। নাই ঝাড়খণ্ডের সামান্য কি বলে হেমন্ত সোরেন সাহেব কি দুর্নীতি করেছে, জেলে চলে গেল। দিল্লির কেজরিওয়াল কি দুর্নীতি করেছে, জেলে চলে গেল। এখানে শিক্ষা থেকে শুরু করে সব জেলের মধ্যে এখনো বেঁচে আছে। কেন বুঝতে পারছেন না? সেটিংয়ে চলছে। তাই ইনি কেস করতে জাননে যা, কিন্তু যার বিরোধী মুসলমানরা করেছিলে সেই নওশাদ সিদ্দিকী কিন্তু কেস করে রেখেছে। যেন আল্লাহ কামিয়াবি করে, বলুন আমিন।
তাহলে দ্বিতীয় নম্বর হলো সুপ্রিম কোর্ট। 3 নম্বর হলো কি, আন্দোলনকে বাড়াতে হবে, বাড়াতে হবে। যত আন্দোলনে মাথা বাড়বে, আর এই যে পানি বলে ছাওয়ায়, কাদা বলে আসবো না, এরকম করলে হবে না। এ তখন ট্রেনিং চলছে, এরপরে আমি শহরের দিকে যাব। এটা তো গ্রামগঞ্জে আন্দোলন করছি, এরপরে বুঝিয়ে বুঝিয়ে শহরে যাব। শহরের পরে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যাব, প্রয়োজন হয় ব্রিগেডে যাব। কি গো, আপনারা যাবেন তো নাকি? হাত তুলে বলুন, যাবেন তো নাকি? ধোকা দিচ্ছেন না তো? কেন? ব্রিগেডে যদি 4-5 লক্ষ লোক হয়, আন্দোলনের কিন্তু রূপরেখা ছায়া গুরুত্ব হবে না। মিনিমাম যদি 25 থেকে 30 লক্ষ লোক হয়ে যায়, তাহলেই জানবেন কিন্তু দিল্লি কাঁপবে। শুনছেন না শোনেন নে? আমি আবার বলছি, কলিকাতা এমন একটা রাজ্য, পশ্চিম বাংলা, এখানে আন্দোলনের তাপমাত্রা যত বাড়বে, সব থেকে বেশি প্রভাব দিল্লিতে পড়বে। অতএব সেই আন্দোলন যেসব বন্ধুরা করছিলেন, এখন বন্ধ করে দিয়েছেন, তিনাদেরকে অনুরোধের সাথে বলছি, বন্ধ করবেন না, আন্দোলন চালান, আগিয়ে আসেন, আন্দোলন করুন, আন্দোলন বাড়ান। আর আপনাদেরকে বলছি, আন্দোলনের রূপরেখা আরো বাড়াতে হবে, মাথাকে ভিড় বাড়াতে হবে। যত মাথা বাড়বে, যত লোক বাড়বে, তত আন্দোলনের গরম তাপটা দিল্লির বুকে যাবে। তাই বর্ষা দেখলে হবে না, শীত দেখলে হবে না, ঠান্ডা দেখলে হবে না, এই আন্দোলন আমি চালিয়ে যেতে রাজি আছি। আপনারা কি আমার সাথে রাজি আছেন? আগামী দিন যদি আপনাদের এই আশপাশে আবার কোনো জায়গায় আন্দোলন হয়, আবার সময় দিয়ে যেতে পারবেন? কথা বলুন, হাত লম্বা করে বলুন, পারবেন? যদি মনে করেন যে আব্বাস সিদ্দিকীর চিল্লাচ্ছে, চিল্লাকে যাক, আমরা একটু ঘরে ঘুমোই, মনে রাখবে আমার নিয়ে সমস্যা নয়, সমস্যা আপনাদের সব থেকে বেশি। মনে রাখবেন, ভারতবর্ষের নাগরিকের মধ্যে ক্যাটাগরি আছে, ABCD ক্যাটাগরি আছে। আমি ট্যাক্স দিয়ে বসবাস করা ছেলে, ধর্মগুরুদের ট্যাক্স নাই আমিও জানি, কিন্তু আমি ট্যাক্স